যে দূরে যেতে থাকলে নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের উপর আকর্ষণ হ্রাস পেতে থাকে, ফলে অসীম থেকে ইলেকট্রন এতে যুক্ত করতে কম শক্তি নির্গত হয়, কারণ সেখানে কি তোমার কক্ষপথ বেড়ে গেছে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি কম হয়। কিন্তু একই পর্যায়ে যখন তুমি ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপরে তোমার সিলিকন, সালফার, কপার ওইদিকে তুমি যাবা, তখন কি হবে, তোমার আকার সেম থাকবে, কিন্তু কি হবে তোমার কি একটার পর একটা কি তোমার ইলেকট্রন বেড়ে যেতে থাকবে, অর্থাৎ কি এখানে শক্তি স্তরগুলো প্রবলভাবে আকর্ষণ করতেছে। তার ফলে কি অসীম থেকে যখন তুমি বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে যোগ করতে যাবা, ঠিক আছে, তখন কি হবে তোমার শক্তি নির্গমনটা হবে বেশি, কারণ হচ্ছে এখানে তোমার অলরেডি শক্তি দিয়ে তোমার টানতেছে কেন্দ্র, সেখানে তুমি আরো যদি কিছু অ্যাড করতে যাও, তার মানে কি ওইখানে তোমার শক্তিতে একটা কি হবে, রিঅ্যাকশন হবে, তখন কি তোমার শক্তি নির্গত হবে বেশি। তাহলে আমরা কি জানতে পারলাম, এটা আমরা এতক্ষণ কি পড়লাম, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হবে, ইলেকট্রন আসক্তি কম হবে, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। কেন, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকারের জন্য। আই হোপ তোমরা বুঝতে পারছো। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল পরমাণুর প্রতিটি বিচ্ছিন্ন পরমাণু সর্বাবয় স্তরে অসীম দূরত্ব থেকে একটি করে এক মোল ইলেকট্রন সংযোগ করে একে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকে কি বলে, ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে, ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তা আমরা এতক্ষণ এটাই বললাম, পরবর্তী স্লাইডে যাই। ইলেকট্রন আসক্তি হচ্ছে একটি পর্যায়বৃত্ত ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধের সাথে সাথে ইলেকট্রন আসক্তির পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি হবে ইলেকট্রন আসক্তি তত কম, পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে ইলেকট্রন আসক্তি কি হবে, তত বেশি হবে। পরমাণুর আকার বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, অবশ্যই হ্রাস পাবে, কারণ শক্তি কম দিয়ে টানবে। নিউক্লিয়াস চার্জ বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আবার একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। এখন আসে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ কি, এখানে তোমার অবশ্যই মাস্ট কি মনে রাখতে হবে, সমযোজী শব্দটা। সমযোজী শব্দটা তোমাদের বিগত একটা ক্লাসে পড়েছিলাম যে বন্ধনের ক্ষেত্রে বিভিন্ন বন্ধন আছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। তো এখানে তোমার সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমি যেটা উদাহরণ দিয়েছিলাম, দুই বন্ধুর মধ্যে কি টাকার লেনদেনের ক্ষেত্রে, ধরো তোমাদের একটা ব্যবসা দাঁড় করতে গেলে 15,000 টাকা লাগবে, সাপোজ কাপড়ের ব্যবসা করো, তোমার 15,000 টাকা লাগবে। তো এক বন্ধুর আছে 10,000, আরেক বন্ধুর আছে 5,000, দুইজনই ব্যবসা দাঁড় করতে চায়, কিন্তু একা কারোর পক্ষে সম্ভব না। কিন্তু যখন একজন 10,000 দিল, আরেকজন 5,000 দিল, তার মানে কি তোমার মেইন যে মূলধনটা সেটা তোমার 15,000 হয়ে গেল, কিন্তু ব্যবসাটা হচ্ছে কি দুইজন শেয়ারের মাধ্যমে দুইজন কি কন্ট্রিবিউশন করতেছে। সমযোজী বন্ধনটা হচ্ছে এরকম, হয়তো কোন মৌলের বাইরের অষ্টক, যেটা আমরা অষ্টক বলি, অষ্টক বলতে কি আমরা সবাই জানি, অষ্টক পূরণ হতে ধরো দুইটা ইলেকট্রন দরকার, আর কোন মৌল দুইটা ইলেকট্রন ত্যাগ করলে তার স্থিতিশীল অবস্থায় সে যাইতে পারবে। তো যেমন পানির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি সমযোজী বন্ধনের ক্ষেত্রে। তো তার মানে কি এই অষ্টক দুইটা পূরণের ক্ষেত্রে কি একজন ইলেকট্রন গ্রহণ করে পূর্ণতা পেয়েছে, আর ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল থাকতে চায়। এই যারা যেসব মৌল এক বা একাধিক মৌল যেগুলো থাকতে চায় সেগুলোই সমযোজী বন্ধনে কি যুক্ত। তো তড়িৎ ঋণাত্মকতাটা সেসব সমযোজী বন্ধনে যুক্ত মৌলের ক্ষেত্রে কি হবে, প্রযোজ্য হবে। তাহলে যখনই তড়িৎ ঋণাত্মকতা টার্মটা মাথায় আসবে, তখন তোমাদের কি মাথায় রাখতে হবে, সমযোজী বন্ধন। আর সমযোজী মানে কি, শেয়ার। একটা প্রবাদ আছে, শেয়ারিং ইজ কেয়ারিং। তো তোমার এখানে কেয়ার করতে হবে তখন যখন তুমি কি শেয়ার করতে পারবা, অর্থাৎ কি আবদ্ধ অবস্থায় শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতাকে কি বলে, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। কোন পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার তত হ্রাস পেতে থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। কি বললাম, কোন পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যায় পরমাণুর আকার তত হ্রাস পেতে থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় এবং তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। অর্থাৎ বাম থেকে ডানে গেলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আর কোন গ্রুপে উপর থেকে নিচে নামা হয় তাহলে কি হবে, পরমাণুর আকার বাড়তে থাকবে। উপর থেকে নিচে হবে পরমাণুর আকার অবশ্যই বাড়বে, কেন বাড়বে, কারণ যেহেতু এখানে কি তোমার কক্ষপথ গুলা বাড়তে থাকবে, ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, তো দূরে সরে গেলে কারণ কি হচ্ছে, এই জন্যই তোমার যে আকর্ষণটা কি কমে যাবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মানও কমতে থাকে। তার মানে আমরা কি জানলাম, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, লেফট থেকে রাইটে গেলে কি হবে, বৃদ্ধি পাবে, আর টপ টু বটমে গেলে কি হবে, কমতে থাকবে।
এগুলো আমরা চার্টের মাধ্যমে তোমাদের আমি বুঝাই দেবো। চার্ট আমি রেডি করে নিয়ে আসছি। এই যে বলতে বলতে তোমাদের সামনে চার্ট হাজির। তো তোমাদের আমি এতক্ষণ যেটা যে ধর্মগুলো পড়াইলাম, তোমাদের আমি এত বক বক করলাম, কিন্তু এই বক বক করার কারণটা হচ্ছে তোমাদের বেসিক থিমটা দেওয়ার জন্য, যে আসলে কি কারণে কোনটা ধর্ম বৃদ্ধি পায়, কোনটা ধর্ম হ্রাস পাচ্ছে। এখন তোমাদের যে আমি টোটাল 6টা পড়াইলাম, পারমাণবিক ব্যাসার্ধ, আকার, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো আমরা এট এ গ্ল্যান্স এখন জানবো। এগুলা পর্যায়গত আর গ্রুপগত এতক্ষণ কোনটা কি হয়েছে আমরা ডিটেল জানছি। এখন আমাদের অ্যাডমিশনের আগে আমাদের মুখস্থ করার জন্য এটা আমাদের লাগবে। প্রথমে আসি পারমাণবিক ব্যাসার্ধ বা আকার। পর্যায়গত কি? পর্যায় মানে হচ্ছে, লিখে দিই আবার, বাম থেকে ডান, উপর থেকে নিচ। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাম দিকে ডানে গেলে হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে, কেন হ্রাস পাবে, এতক্ষণ তোমাদের তাই বুঝাইছি। ধাতব ধর্ম 2 নাম্বার, বাম থেকে ডান গেলে হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে কি পাবে, বৃদ্ধি পাবে। অধাতব ধর্ম, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। দেখো তোমাদের যে কোইন্সিডেন্টটা কি, যেটা বলছিলাম, একটা আরেকটার ভাইস ভার্সা, বিপরীত হবে। ধাতব ধর্মে যা হবে অধাতব ধর্মে তার বিপরীতটা হবে, তোমাদের এটা মাথায় রাখতে হবে। তার মানে কি, তোমাদের এই সেন্সটা থাকতে হবে, একটা জানলেই হবে। তারপর আরেকটা মজার জিনিস আছে, আয়নীকরণ শক্তি। বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে হ্রাস। ইলেকট্রন আসক্তি, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে হ্রাস। তড়িৎ ঋণাত্মকতা 6 নাম্বার, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে হ্রাস। এখন তোমার দুইটা, এখানে টোটাল 6টার মধ্যে প্রথম দুইটা, এইটা পারমাণবিক ব্যাসার্ধ আর ধাতব ধর্মটা মনে রাখলে হবে। কেন মনে রাখলে হবে, এই দুইটা কিন্তু সেম। বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে কি হবে, বৃদ্ধি পাবে। আর বাকি চারটাই সেম। এখন তোমাদের মনে প্রশ্ন, তাহলে ভাই আমাদের তো এটা পড়াই দিলে পারতেন, এই 4টা দেখাই দিলে আমরা মুখস্থ করে দিতাম। মুখস্থ করে দিলে তোমরা পরীক্ষার খাতায় কিছু পারত না। কেন কিছু পারত না? কারণ এখানে যে দেওয়া আছে, পরীক্ষার খাতায় এরকম ভাবে দেওয়া থাকবে না। হয়তো তোমার পরীক্ষার খাতায় চলে আসবে যে পারমাণবিক ব্যাসার্ধ কম বেশি কিসের উপর নির্ভর করে, পরমাণুর আকারটা কিসের উপর নির্ভর করে, ইলেকট্রন আসক্তিটা কিসের উপর নির্ভর করে। এই যে কিসের উপর নির্ভর করে সেটা জানানোর জন্যই তোমাদের এতক্ষণ বক বক করলাম, পেঁচাল পারলাম। আর এখন এটা যেটা বললাম, এটা হচ্ছে তোমার অ্যাট এ গ্ল্যান্স, যে মেইন থিমটা হচ্ছে সেটা। এবং তোমার টেকনিকটা কি, ধাতব ধর্মে যেটা পজিটিভ, অধাতব ধর্মে সেটা কি হবে, নেগেটিভ হবে। এখন দেখো, এই জন্য 6টা তো আমরা জানি মূলের পর্যায়বৃত্ত ধর্ম। তো এর মধ্যে প্রথম দুইটা, পারমাণবিক ব্যাসার্ধ আর ধাতব ধর্ম, এটা বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। আর বাকি 4টা, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, আর একটা কি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো কি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে হ্রাস। ক্লিয়ার সবার কাছে? আশা করি সবার কাছে ক্লিয়ার। এখন আসো ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ। পর্যায় সারণীর 6ষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 57 থেকে পরবর্তী লুটেসিয়াম 71 পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানাইট সিরিজ বলে। আর অ্যাক্টিনিয়াম আর পর্যায় সারণীর অ্যাক্টিনিয়াম, তাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 89 থেকে পরবর্তী লরেন্সিয়াম 103 পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। অর্থাৎ এখানে 6ষ্ঠ পর্যায়ের ক্ষেত্রে তোমার ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ কার্যকর। কোথায় দেখা যাচ্ছে, এই যে যখন এটা আসবে, এই যে তোমার 6ষ্ঠ পর্যায়ের উপরেরটা, এটা তোমার ল্যান্থানাইট সিরিজ, আর এটা হচ্ছে তোমার অ্যাক্টিনাইট সিরিজ। ক্লিয়ার সবার কাছে? তো ল্যান্থানাইট কি আমরা এতক্ষণ দেখাইলাম, পর্যায় সারণীতে 6ষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত 15টি মৌল হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। আর পর্যায় সারণীর যেটা বললাম অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 15টা মৌল, সেগুলো হচ্ছে কি তোমার অ্যাক্টিনাইট সিরিজ বলে। এখন আসে প্রতিনিধি মৌল বলতে কি বোঝায়। এস ব্লক মৌল এবং পি ব্লক মৌলকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলে। আমরা জানি এস ব্লক মৌল, পি ব্লক মৌল কি, যেমন এস, পি, ডি, এফ। আমরা জানি পরমাণু প্রথমে ধরো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2 এরকম। তো যেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এস পর্যন্ত যাবে, ধরো কি ধরলাম আমরা, ধরো অক্সিজেন কি হবে, 1s2, 2s2, 2p কত হবে, 2 আর 2 4, 2p4, 2 আর 2 4 আর 4 8।
2p4, তাহলে কি অক্সিজেন তোমার কত পর্যন্ত গেল? পি পর্যন্ত গেল। তার মানে এটা কি হচ্ছে? পি ব্লক মৌল। পি ব্লক মৌল। এখন তোমার যদি আমি ধরি কার্বন ধরি, বা ধরো লিথিয়াম তো 3, তাহলে 1s2, তো এটা কি হবে? 2s1, এখানে 2 আসলো, এখানে 1 গেল, তার মানে কি 3, তার মানে এটা কি s ব্লক মৌল। এটা কি হবে? s ব্লক মৌল। তুমি যদি হিলিয়াম বা হাইড্রোজেন দাও, তো এগুলো কি s ব্লক মৌল। অর্থাৎ যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তর s বা p ব্লক পর্যন্ত যাবে তাদেরকে বলা হবে s ব্লক মৌল। পরে কে আসতে পারে s ব্লক বা p ব্লক মৌলকে আর কি নামে ডাকা হয়? সেটা হচ্ছে আদর্শ মৌল, বা হচ্ছে প্রতিনিধিমূলক মৌল বা প্রতিনিধি মৌল। ক্লিয়ার সবার কাছে? জাস্ট এটাই জানলে হবে। আর s ব্লক p ব্লক কি আমরা সবাই জানি। এখন আসি ম্যাগনেসিয়াম অক্সাইড অপেক্ষা সোডিয়াম বায়োক্সাইড এগুলা অধিক ক্ষারীয় কেন? তো তোমাদের জানতে হবে কোনটা বেশি ক্ষারীয়। তাহলে এটা অপেক্ষা এটা বেশি ক্ষারীয়। তার মানে পরীক্ষায় যদি আসে এরকম কয়েকটা মৌলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষারীয় কোনটা, এটা হবে। কোনটা হবে? এটা হবে। কেন হবে এটা সেটা দেখো। ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম ডাইঅক্সাইডের মধ্যে এটা অধিক ক্ষারীয়, কারণ সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম উভয় তৃতীয় পর্যায়ের মৌল। কারণ সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম হচ্ছে কি 12। এরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর পর্যায় সারণীতে কোনো পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যায়, মৌলের ধাতব ধর্ম যত কমতে থাকে, এবং তাই মৌলের সোডিয়ামের ধাতব ধর্ম ম্যাগনেসিয়াম থেকে বেশি। এটা কি আমরা এখানে পড়ছি আমরা, এই যে এখানে ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে কি হবে? বৃদ্ধি পাবে। যেটা আমরা এখানে জানলাম। তাহলে পরীক্ষায় যদি ক্ষারক ধর্ম আসে তাহলে কোনটা হবে অধিক ক্ষারীয়? এটা। এখন আসলে চালকুজেন মৌল কি? পরীক্ষায় আসবে চালকোজেন শব্দের অর্থ কি। চালকোজেন শব্দ অর্থ কি? আকরিক উৎপাদনকারী। আকরিক উৎপাদনকারী। এখন আকরিক বলতে তোমরা আমরা কি বুঝি? তো আমরা অনেক সময় শুনি স্বর্ণের খনি বা রূপার খনি বা এরকম মানে চীনামাটির খনি বা অনেক কিছু খনি বুঝি। তো খনি থেকে কিন্তু অনেক কিছু তোমার উদ্ধার হয়, ঠিক আছে? তোমার স্বর্ণের খনি থেকে কিন্তু খালি মানুষ যে এমন না শুধু মাটি খুঁড়লো আর এখান থেকে তোমার কেজি কেজি স্বর্ণ বের হয়ে আসলে, বিষয়টা কিন্তু এমন না। তো খনি থেকে লাভজনক ভাবে যে সকল জিনিস আহরণ করা হয় সেগুলোকে বলা হচ্ছে আকরিক। যেগুলো তোমার লাভজনক বা যেগুলো তোমার কি মানে ব্যবসায়িক মূল্য আছে সেগুলো বলছে আকরিক। তো এই মৌল সমূহকে ধাতুর সাথে আকরিকরণ করে। তাই পর্যায় সারণীর যে এই গ্রুপটা আছে, এই গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? চালকোজেন বলা হয়। এখন হ্যালোজেন, পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যালোজেন। হ্যালোজেন শব্দের উত্তর হচ্ছে লবণ উৎপন্নকারী। লবণ। পরীক্ষায় আসতে পারে হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের মানে হচ্ছে লবণ উৎপাদনকারী। এখন হ্যালোজেন কোন গ্রুপ? গ্রুপ 17। গ্রুপ 17 এগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এই যে গ্রুপ 17 এর মৌল, এগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। এগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন, কারণ এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক আণবিক ভর বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক, আমরা এতক্ষণ তাই বললাম। তাই ফ্লোরিন থেকে আয়োডিনের আন্তঃ আণবিক বা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এই কারণে কাঠামোর দৃঢ়তার বৃদ্ধি পেতে থাকে এবং ভৌত অবস্থার ক্রম পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ বলা যায় ক্ষুদ্রতম ফ্লোরিন অণুর জন্য ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন। ক্ষুদ্রতম ফ্লোরিন অণুর জন্য ভ্যান ডার ওয়ালস আকর্ষণ কি হবে? সর্বনিম্ন। এখন আমাদের এখান থেকে জানতে হবে চালকোজেন কোন গ্রুপের মৌল আর হ্যালোজেন। তো হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপন্নকারী, এবং এটা হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 এর মধ্যে ক্লিয়ার আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। অবস্থান্তর মৌল কাকে বলে? ডি ব্লক মৌলগুলোর মধ্যে যেসব মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। ডি ব্লক মৌল আমরা কি বলছিলাম? sp-df, ডি 3 থেকে শুরু হয়, 3d। তো ডি এর সর্বোচ্চ মান হচ্ছে 10। ডি এর সর্বোচ্চ মান হচ্ছে 10। 10 থাকলে সেটা পূর্ণ থাকে। এখন কখনো যদি 9 থাকতে পারে, 8 থাকে বা 5 থাকে বা 6 থাকে, ওই যে ইলেকট্রন আংশিক দ্বারা যে পূর্ণ থাকবে তাদেরকে কি বলা হচ্ছে? অবস্থান্তর মৌল। তারপরে আসি জটিল আয়ন বলতে আমরা কি বুঝি? একটি ধাতব পরমাণু বা আয়নের সাথে একাধিক ঋণাত্মক আয়ন বা প্রশম অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকলে যে জটিল কাঠামোর তৈরি করে সেটাই হচ্ছে জটিল আয়ন বা হচ্ছে জটিল যৌগ। অর্থাৎ কি তোমার পরমাণু হবে ধাতু রিলেটেড, এবং যে একাধিক ঋণাত্মক আয়ন বা প্রশম অণু, যে প্রশম অণুটা থাকবে এটা সন্নিবেশ বন্ধন। তাহলে কি জটিল আয়ন চিন্তা করতে গেলে তোমার কি চিন্তা করতে হবে? এখানে কোন বন্ধনটা? সন্নিবেশ বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। তারা যুক্ত হয়ে যে জটিল কাঠামো গঠন করে থাকে কি বলা হচ্ছে? জটিল আয়ন। এখন আসি লিগ্যান্ড কাকে বলে।
জটিল যৌগে ধাতব পরমাণু বা ধাতব আয়নকে ঘিরে যে সকল ঋণাত্মক আয়ন বা পশম অণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদেরকে বলে লিগ্যান্ড। অর্থাৎ যে সকলগুলো জটিল মৌল বা জটিল যৌগ তাদেরকে পরমাণু বা আয়নকে ঘিরে যে সকল ধনাত্মক আয়ন বা পশম অণু থাকে সেগুলো সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে কি লিগ্যান্ড। তাকে কে বলা হচ্ছে লিগ্যান্ড। এখন হচ্ছে সন্নিবেশ সংখ্যা বলতে আমরা কি বুঝি? কোন জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যে কয়টি লিগ্যান্ড যুক্ত থাকে তাকে বলা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। কোন জটিল যৌগে কেন্দ্রীয় যে ধাতব যেটা তোমার কেন্দ্রে থাকবে, সেন্টারে থাকবে, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে সন্নিবেশ বন্ধন যে কয়টি লিগ্যান্ড যুক্ত থাকবে, লিগ্যান্ডকে আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে সেই সংখ্যাকে কি বলা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। তো লিগ্যান্ড আর সন্নিবেশ সংখ্যাটা আমরা বুঝতে পারছি। সন্নিবেশ সংখ্যা তোমার চিন্তা করতে গেলে অবশ্যই সেখানে তোমার কি প্রয়োজন হবে? সেই প্রয়োজন হবে তোমার লিগ্যান্ড। এখন আসি যে পর্যায়বৃত্ত ধর্ম কি? মৌলসমূহ যে ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়ে থাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। যেটা আগে বললাম যে তোমার ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো থাকবে সেগুলো পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে যে আবর্তিত হবে তাকে বলা হবে কি পর্যায়বৃত্ত ধর্ম। এখন হচ্ছে সমযোজী বন্ধনকে, যেটা আমরা পড়ছিলাম। সমযোজী বন্ধন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে কি বলা হয়? সমযোজী বন্ধন বলে। সেটাকে কি বলা হবে? সমযোজী বন্ধন। অর্থাৎ কি তোমার এখানে নিষ্ক্রিয় পদার্থ থাকবে। নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সাধারণত কি বলে তোমার 18 নম্বর গ্রুপে এগুলো হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, আর্গন, জ্যানন, রেডন। এগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলো হচ্ছে গ্রুপ 18 মৌল। এগুলোকে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আর কি। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে যে দুটি অধাতব পরমাণু শেয়ারের মাধ্যমে, অর্থাৎ সমযোজী বন্ধন চিন্তা করতে গেলে তোমাদের যেটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এখন সিগমা বন্ধন এবং পাই বন্ধন বলতে আমরা কি বুঝি? সিগমা দুটি পরমাণু একই অক্ষে অবস্থিত অরবিটালের সামনাসামনি বা মুখোমুখি অতিক্রম দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলে সিগমা বন্ধন। যখন দুটি পরমাণু একটা অক্ষের মধ্যে থাকবে, অক্ষ বলতে আমরা অবশ্যই বুঝি যেটাকে কেন্দ্র করে ঘোরে, তো একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণের দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা পরমাণু পড়তেছি কিন্তু এখানে অরবিটাল বা অক্ষ কেন আসলো? তো আসলে আমরা যখন পরমাণুর একটা মডেলগুলো চিন্তা করি তখন এগুলা কিন্তু সৌরজগৎকে কেন্দ্র করে যেভাবে ঘুরে, ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঠিক একইভাবে প্রদক্ষিণ মানে ঘুরে। সেই জন্য এগুলাকে সৌরজগতের টার্মগুলোর সাথে কি করা হয়েছে? কম্পেয়ার করা হয়েছে। আর পাই বন্ধন বলতে আমরা কি বুঝি? দুটি পরমাণু একই অক্ষে অবস্থিত দুটি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। সিগমা বন্ধন হচ্ছে সামনাসামনি অর্থাৎ মুখোমুখি, ফেস টু ফেস। এরকম একটা আরেকটার কি থাকবে? মুখোমুখি থাকবে, ফেস টু ফেস থাকবে, তখন হবে সিগমা। আর যখন পাশাপাশি থাকবে, যখন কি হবে এরকম পাশাপাশি থাকবে তখন কি হবে? সেগুলোকে কি বলা বন্ধন বলা হবে? পাই বন্ধন। এখন আসি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌল সমূহকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়। আমরা সবাই জানি প্রথমটা হচ্ছে এস, পি, ডি, এফ। এসটা হচ্ছে যেটা সর্বশেষ শক্তি স্তর, এস অরবিটালে যাবে, তারপর এটা পি তে যাবে, তারপর এটা ডি তে যাবে, তারপর এটা কি যাবে? এফ এ যাবে। এখন আসে আধুনিক পর্যায় সূত্র। কারণ যেহেতু আমাদের পর্যায় সারণীর উপর বেস করে আমাদের আজকের ক্লাসটা, সেই জন্য আমাদের আধুনিক পর্যায় সূত্র জানতে হবে। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় 60টি, গ্রুপ হচ্ছে কতটি ভাইরা? 18টি। এটা তোমাদের মাস্ট বি জানতে হবে। পর্যায় 60টি, গ্রুপ 18টি, আর মৌল 118টি। সর্বাধিক আধুনিক পর্যায় সারণীতে 60টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। গ্রুপ সংখ্যা হলো 1 থেকে 18, যা ক্রমান্বয়ে অবস্থান করে। এক্ষেত্রে মৌলের অবস্থান দেখি আমরা। এস ব্লকের মৌলের ক্ষেত্রে এনএস এর ইলেকট্রন দ্বারা নির্ধারিত হয়, যেমন NS2, 1s2, 2s2, 3p6। এই যে এন বলতে বোঝায় ওই যে সিরিয়াল ক্রমিক সংখ্যাটা। পি ব্লক মৌলের ক্ষেত্রে এনএস এবং এনপি এর সাথে 10 যোগ করে ইলেকট্রন নিয়ে যেতে হবে, যেমন 1s2, 2s2, 2p6, 3s2। অর্থাৎ এখানে এস এবং পি এর মধ্যে কি করতে হবে? ইলেকট্রনের সাথে 10 যোগ করে যেতে হবে। এবং ডি ব্লক মৌলের ক্ষেত্রে n থেকে 1d এবং ns এর 1 হচ্ছে কি মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা কি হবে? গ্রুপ নির্ধারিত হবে।
আর এফ ব্লক মৌলের ক্ষেত্রে কি 4F ব্লকের মৌলগুলো ষষ্ঠ পর্যায়ের 3 নং গ্রুপে অবস্থান করে এবং 5F মৌলগুলো সপ্তম পর্যায়ের 3 নং গ্রুপে অবস্থান করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা এফ ব্লক মৌলগুলো এফ ব্লক মৌলগুলো এফ ব্লকের ক্ষেত্রে 4F যে মৌলগুলো যেমন তোমার সিরিয়ালে CD10 4s2 5p এরকম হবে যাবে, তখন এফ ব্লক যে 4F এর ক্ষেত্রে ষষ্ঠ পর্যায়ে আর 3 নং গ্রুপে, আর 5F এর ক্ষেত্রে সপ্তম পর্যায়ের কি 3 নং গ্রুপে। যেমন ধরো 17 হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে 1s2 1s2 2s2 2p6 3s2 3p5 2 আর 2 4 আর 6 10 আর 2 12 আর 5 কত হচ্ছে 17, 5 কত হচ্ছে 17। তাহলে কি এটা তৃতীয় পর্যায়ের, কারণ সর্বশেষটা 3p তে গেছে, সর্বশেষটা কোথায় গেছে এখানে 3p তে গেছে, এইজন্য এটা হচ্ছে 3 নং পর্যায়। আর টোটাল মানটা হচ্ছে 2 আর 2 4 আর 6 10 12 আর 17, এইজন্য হচ্ছে 17 নম্বর গ্রুপে। এটা হচ্ছে ক্লোরিন। এস ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য কি? যে সমস্ত মৌল সময় সর্বশেষ ইলেকট্রন অরবিটালে প্রবেশ করে তাদেরকে হচ্ছে কি এস ব্লক মৌল হবে। সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করতে হবে, তাদেরকে বলে এস ব্লক মৌল। এস ব্লক মৌলগুলো গ্রুপ 1 বা NS1 বিন্যাসে মৌলগুলো ক্ষার ধাতু এবং গ্রুপ 2 NH2 মৌলগুলোকে মিথক্ষার ধাতু বলা হয়। এবং এস ব্লকের মৌলের সংখ্যা 14টি। এস ব্লক মৌলের সংখ্যা কয়টি? 14টি। এদের মধ্যে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া বাকিগুলো ধাতু। তাহলে আমরা এস ব্লক মৌল পাইলাম টোটাল 14টা। এর মধ্যে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম এগুলো হচ্ছে গ্যাস, এছাড়া বাকিগুলা কি হচ্ছে? বাকিগুলা হচ্ছে ধাতু। এটা এস ব্লক মৌলের প্রথম ধর্ম। যেমন গ্রুপ 1 এর মধ্যে আছে লিথিয়াম, এগুলা রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আর গ্রুপ 18 এর মধ্যে আছে হিলিয়াম, এটা হচ্ছে এস ব্লকের ক্ষেত্রে। ধর্ম 2, এদের যোজনী এবং জারণ সংখ্যা স্থির। যেমন সর্ববয়স্ক 2NH2 এবং 2NH2 বিন্যাস থাকে, এদেরকে যোজনী, চার্জ এবং জারণ সংখ্যা স্থির থাকে। যেমন গ্রুপ 1 এর ক্ষেত্রে 1+1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে 2+2, এগুলো হচ্ছে এদের তোমার যোজনী। 1+1, গ্রুপ 2 এর ক্ষেত্রে 2+2 এরকম। গ্রুপ এস এর ক্ষেত্রে এইসব যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি, পানিতে দ্রবণীয় গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি। গলনাঙ্ক মানে যে তাপমাত্রায় মানে যে কোনো পদার্থ গলতে শুরু করে, আর স্ফুটনাঙ্ক মানে কি ফুটতে শুরু করে, এবং গলিত বা দ্রবীভূত অবস্থায় এগুলো কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। এরা সহজেই ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে হয় এবং তাই এদেরকে আয়নীকরণ বিভবের মান কি হবে? কম হবে। এখন শিখা পরীক্ষার বর্ণ। শিখা পরীক্ষা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার একটা ক্যান্ডেল লাইটের মাধ্যমে তোমার ওই উত্তাপ দেওয়ার মাধ্যমে হচ্ছে তোমার ধাতুগুলোর কি বিভিন্ন বর্ণগুলো চিহ্নিত করে। যেমন এস ব্লক মৌলগুলোর মধ্যে যে ক্ষার ধাতু শিখা পরীক্ষা কিরকম দেখা যায়। লিথিয়ামের ক্ষেত্রে যখন লিথিয়াম মৌলটা তুমি জানো না যে এটা তোমার লিথিয়াম, তুমি যখন শিখা পরীক্ষার মধ্যে ব্যবহার করবা তখন লিথিয়ামের বর্ণ হবে উজ্জ্বল লাল বা হচ্ছে ক্রিমসন বর্ণ। আর একটা হচ্ছে সোডিয়াম হবে সোনালী হলুদ। পটাশিয়াম বেগুনি, রুবিয়াম হবে লালচে বেগুনি, সিজিয়াম হবে নীল বর্ণ, এবং মৃৎকার ধাতু হবে ক্যালসিয়াম, এটা হচ্ছে লালের মতো, আর এগুলো হচ্ছে একটা উজ্জ্বল লাল বর্ণ, আর বেরিয়াম হচ্ছে কি হলুদাভ সবুজ বর্ণ। পি ব্লক মৌলের ক্ষেত্রে এদের মধ্যে ধাতু এবং অধাতু বা উপধাতু বিভিন্ন প্রকার মৌলের সংমিশ্রণ আছে। পি ব্লক মৌলের সংখ্যা 36টি। এস ব্লক কয়টা বলছিলাম? 14টি। পি ব্লক মৌল 36টি। এদের মধ্যে 12টি অপধাতু এবং 60টি হচ্ছে অধাতু। এই 60টি হচ্ছে কি অধাতু। এদের 15 নং গ্রুপের মৌলগুলোকে এই যে 15 নং গ্রুপ থাকবে সেটার মৌলগুলোকে কি বলা হবে? নিকটোজেন বা শ্বাসরোধকারী গ্রুপ বলা হয়। 16 নং গ্রুপের মৌলগুলোকে বলা হয় চালকোজেন। তাহলে 17 নং পাইলাম হ্যালোজেন, আর 16 নং কি পেলাম? চালকোজেন বা হচ্ছে আকরিক উৎপন্নকারী। 17 নং গ্রুপে হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী, এবং 18 নং গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। গুরুত্বপূর্ণ MCQ। 16 নং গ্রুপকে বলা হয় চালকোজেন বা আকরিক উৎপন্নকারী। 17 নং গ্রুপকে বলা হয় হ্যালোজেন বা লবণ উৎপন্নকারী, এবং 18 নং গ্রুপগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন।
পি ব্লক মৌলের ক্ষেত্রে এদিক রাসায়নিক ধর্ম মূলত পি ইলেকট্রনের উপর নির্ভরশীল, যেমন NH2 NP1 বিন্যাসযুক্ত থাকে। মৌলগুলো সহজে আয়নিক বন্ধন গঠন করতে পারে। আবার NH2 NP5 বিন্যাসযুক্ত মৌলগুলো আয়নিক এবং সমযোজী উভয় প্রকার বন্ধন গঠন করতে পারে। এদের মধ্যে অনেক মৌল পরিবর্তনশীল যোজনী দেখায়, যেমন ফসফরাস 3,5 সালফার 2,4,6। এদের মৌলগুলো অন্য মৌলের সাথে কিভাবে যুক্ত হবে সেগুলোর উপর ভিত্তি করে তাদের কি হবে যোজনী দেখায়। যেমন ফসফরাসের ক্ষেত্রে 3 হতে পারে, 5 হতে পারে, আর সালফারের ক্ষেত্রে 2 হতে পারে, 4 হতে পারে, কি হতে পারে, 6 হতে পারে। এখন আসি আমরা পি ব্লক ধাতুগুলির ক্লাসিক ধাতব বৈশিষ্ট্য রয়েছে, যেমন তারা চকচকে, তারা তাপ বিদ্যুতের ভালো পরিবাহী এবং তারা সহজে ইলেকট্রন হারায়। সাধারণত এই ধাতুগুলির উচ্চ গলনাঙ্ক থাকে এবং সহজে অধাতুর সাথে বিক্রিয়া করে আয়নিক যৌগ গঠন করে। তার মানে কি, এরা হচ্ছে সহজে ইলেকট্রন হারায়, ইলেকট্রন কি করতে ত্যাগ করতে পারে, এবং এই ধাতুগুলি উচ্চ গলনাঙ্ক থেকে, অর্থাৎ এদেরকে তোমার গলাইতে গিয়ে বা ওই যে তোমার তাপটা প্রয়োগ করতে সেটা খুবই হাই টেম্পারেচার, এবং বিক্রিয়া করে কি করতে পারে, অধাতুর সাথে আয়নিক যৌগ গ্রহণ করতে পারে। তাহলে আজকে হচ্ছে আমাদের টপিক ছিল এই পর্যন্তই। এখন হচ্ছে আমাদের এই এমসিকিউ গুলো সম্পর্কে আমরা জানবো। আমরা এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি এবং এগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো কিভাবে পর্যায় ক্রমে এবং গ্রুপে আবর্তিত হয়, সেগুলো আমরা এতক্ষণ জানলাম। এখন আসি প্রথমটা, কোনটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক? ক্লোরিন। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো তোমাদের কিন্তু মনের প্রশ্ন আসতে পারে, যেহেতু বামেরটা সেটা হওয়া দরকার, কিন্তু না, এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। কোনটির আয়নের বিবরণ সর্বোচ্চ? সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমার এটা নাইট্রো অক্সিজেন কার্বন, তারপর হচ্ছে বোরন। কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? এখানে কার্বন দেওয়া আছে সেটার। এই যে সোডিয়াম ডাইঅক্সাইড, বেরিয়াম অক্সাইড ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড যে সাজাও, এটা হচ্ছে তোমার কোনটা সিরিয়াল? প্রথমে ক্ষারকীয়তা এটা বেরিয়াম ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে তোমার ক্ষারকীয় ক্রমে সাজানো। এবং তড়িৎ ঋণাত্মকতার সাজা, প্রথমে অক্সিজেন, তারপরে ক্লোরিন, তারপর আয়োডিন, তারপরে কি বেরিলিয়াম। এটা হচ্ছে ওই ক্রমে তোমার সাজানো। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড কোনটি সর্বাধিক অম্লিক? এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে তোমার সর্বাধিক অম্লিক পদার্থ। সর্বাপেক্ষা তড়িৎ অপারধর্মী মৌল কোনটি? সেটা হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে বেশি তড়িৎ অপারধর্মী মৌল হচ্ছে ফ্লোরিন। সন্ধিগত মৌলের ক্ষেত্রে যুজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কিরূপ হবে? n থেকে 1, ডি হবে 1 থেকে 9 পর্যন্ত NH2। ধরো 3D9 ধরো 3s2 সাপোজ এরকম হবে। পি ব্লকে উপস্থিত একটি মৌলের নাম লেখো যার কোনো পি ইলেকট্রন নেই। এটা হচ্ছে হিলিয়াম, কারণ হিলিয়ামের শক্তি স্তরই একটা, কারণ সেটা হচ্ছে 1s2। প্রথমটা হাইড্রোজেন আমরা জানি, হিলিয়াম 1s2, এটা পি ব্লকে থাকা সত্ত্বেও কিন্তু তোমার নাই, কারণ কি, এটা তোমার ইলেকট্রনের দুইটা, এজন্য এটা s পর্যন্তই যাবে। লিথিয়াম হলে 1s2 2s2, তারপর 3p1 তারপরে যাইতো। লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম পর্যায় হতে কোন দুটির মধ্যে কোনাকুনি সম্পর্ক রয়েছে? সেটা হবে এই লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে। লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কোনাকুনি সম্পর্ক রয়েছে। ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সোডিয়াম আকারে ঊর্ধ্বক্রমে সাজাও। এটা তোমার কি পারমাণবিক আকার, প্রথমে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন। এখন এটা কেন হবে? কারণ সোডিয়াম আমরা জানি 11 যে শক্তি আনবে, ম্যাগনেসিয়াম 12 আরো বেশি শক্তি, ফসফরাস ক্লোরিন 17, ফসফরাস 15 আরো বেশি শক্তি টানবে। এই জন্য শক্তি যেহেতু বেশি, এই জন্য এগুলা টানবেও কি আরো বেশি শক্তিতে। সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি বিশিষ্ট মৌল কোনটি? ক্লোরিন। গুরুত্বপূর্ণ ধর্ম মানে এমসিকিউ, সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি বিশিষ্ট মৌল কোনটি? ক্লোরিন। ডি ব্লক মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন? n হচ্ছে এরকম, n1 বলতে কি, এটা হচ্ছে তোমার জেনারেল নাম্বার, ডি 1 থেকে 10 হবে, 1 থেকে 10 পর্যন্ত হবে, এবং ns1 ধরো 3s1 বা 3s2 এরকম, বা 4s1 4s2। এফ ব্লক মৌলের সাধারণত ইলেকট্রন বিন্যাস কেমন? n2 পর্যন্ত হবে, f এর মান হবে 1 থেকে 14 পর্যন্ত, n এর মান হচ্ছে ডি 1 পর্যন্ত, আর ns2। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি লেকচারে, নতুন কোনো টপিক নিয়ে। তো ততক্ষণ মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।